আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে অবস্থান করছো। সামাজিক দূরত্ব মেনে তোমরা তোমাদেরকে সুরক্ষিত রাখার, তোমাদের পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করছো এবং সরকারের নির্দেশনাও তোমরা প্রতিপালন করছো। এবং তোমরা জানো যে দীর্ঘদিন পরে আমাদের আগামীকাল 12 সেপ্টেম্বর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও কিন্তু তোমাদেরকে কলেজে স্বাগত জানাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমরা প্রতিষ্ঠানে তোমাদেরকে সুরক্ষিত রাখার জন্য যেভাবে তোমাদেরকে সুরক্ষিত রাখা যায় কোভিড-19 থেকে সেই সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কিন্তু তোমাদেরকেও কিন্তু কিছু দায়িত্ব পালন করতে হবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা প্রতিষ্ঠানে আসো, যেখানেই আসো তোমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং তোমাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে বারবার। আমাদের কলেজেও কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে, তোমাদের হাত ধোয়ার সাবান দিয়ে ডেটল দিয়ে আমাদের হাত ধোয়ার ব্যবস্থা আমরা রেখেছি। তো আমরা আশা করছি যে তোমরা যখন আগামীকাল কলেজে আসবে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, অর্থাৎ আমরা যেন কোনো ঝুঁকির মধ্যে পড়ে না যাই করোনার কারণে, সেই দিকটা থেকে আমাদেরকে রক্ষা করবার জন্যই কিন্তু সরকার আমাদেরকে অনেকগুলো নির্দেশনা প্রদান করেছে, সেগুলো আমাদেরকে অবশ্যই প্রতিপালন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা দ্বিতীয় পত্রের ধারাবাহিক আলোচনায় ছিলাম। তোমরা জানো যে আমি গত ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের বানানের নিয়ম নিয়ে কথা বলা শুরু করেছিলাম। সেখানে কিন্তু আমি খুবই ইন্টারেস্টিং এবং খুব জানার বেশ কয়েকটি নিয়ম আমি আলোচনা করেছি। আর আজকে একেবারেই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র পরীক্ষায় আসবে বা পরীক্ষায় নম্বর পেতে হবে এজন্য নয়, এগুলো কিন্তু আমাদের শেখাও কিন্তু খুব দরকার। বাংলার সাহিত্যের বাইরেও যারা বাংলাকে শুদ্ধভাবে লিখতে চায়, পড়তে চায়, বলতে চায়, যাদের ভাষাগত ত্রুটি বা বানানের ত্রুটি থাকে, তারাও যদি আজকের এই কথাগুলো শুনে, আজকের এই নিয়মগুলো একটু দেখে, তাহলে তাদের জন্য কিন্তু সমানভাবে উপকার হবে, তোমরা যেমনটাই উপকৃত হচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বানানের 3টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো এবং যেগুলা খুব বেশি সহজ এবং সহজেই মনে রাখা যায় এবং অনেক বেশি উপকার হয় এই নিয়মগুলোর দ্বারা। তুমি খেয়াল করে থাকবে, আমাদের প্রথম যে নিয়মটা আজকে আলোচনা করব, সেখানে যাবার আগে তোমাদেরকে আমি দুটো চিহ্ন বা একটা বর্ণ আর একটা চিহ্ন নিয়ে একটু কথা বলি। তুমি দেখো, আমি এই বোর্ডে লিখলাম, নিশ্চয়ই দেখা যাচ্ছে, বোর্ডটা দেখা যাচ্ছে। এটা কি বলো তো? এটাকে আমরা কি বলি? এটা কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ এবং এটি কিন্তু পরাশ্রয়ী বর্ণ। তোমরা জানো, 9-10-এ তোমরা পড়ে এসেছো যে এটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এটা নাম হচ্ছে বিসর্গ। খেয়াল করো, বিসর্গ। আবার একটা বিরাম চিহ্ন আছে, এটার সাথে কিছুটা মিল আছে, তবে বেসিক পার্থক্য আছে। মিলটা কোথায় তুমি দেখো, এই যে আমি লিখলাম, এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। এই যে তুমি দেখো, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা কি বলি? কোলন। ওকে, কোলন। দেখো, দেখতে প্রায় কাছাকাছি। এটা একটা ব্যঞ্জন বর্ণ, যেটাকে আমরা পরাশ্রয়ী বর্ণ বলি, আর এটা একটা বিরাম চিহ্ন। এখন আমাদের এই যে একটা ব্যঞ্জন বর্ণ আর একটা বিরাম চিহ্ন, আমরা এই দুটা, একটা ব্যঞ্জন বর্ণ, একটা বর্ণ আর একটা চিহ্ন, এই দুটোকে ব্যবহার করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলি, আমাদের পেস্ট লেগে যায়। আমরা কোনটা ব্যবহার করি? তুমি দেখো, ব্যঞ্জন বর্ণ আমি যদি ইচ্ছে করি কোনো জায়গায় কিন্তু আমি আলাদাভাবে কোনো শব্দের শেষে কিন্তু কোনো একটা ব্যঞ্জন বর্ণ কিন্তু লিখতে পারবো না, যেহেতু বিসর্গ একটি ব্যঞ্জন বর্ণ। সুতরাং বিসর্গ ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাকে বিসর্গ ব্যবহার করার জন্য কিন্তু আমাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। তাহলে খেয়াল করো, আমি কেন লিখলাম একটা বিসর্গ আর একটা কোলন? তোমরা নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে চলে এসেছে, কারণ আমরা কিন্তু এই চিহ্নটা ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু এই চিহ্নটা ব্যবহার করে ফেলি। কিন্তু বাংলা একাডেমি আমাদেরকে 1992 সালে, আমি বারবারই কিন্তু বলি, বাংলা একাডেমি আমাদেরকে কিন্তু এই চিহ্নটা ব্যবহার করতে নিষেধ করেছেন। কোন জায়গায়? কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, নিয়ম। অর্থাৎ শব্দের শেষে
বিসর্গ ব্যবহার করা যাবে না। বিসর্গ এবং কুলনের মধ্যে তাহলে পার্থক্যটা কি? কোনটা বিসর্গ কোনটা কুলন চেনার জন্য তুমি যদি একটু মনে রাখো, এই যে বিসর্গ এর যে বৃত্তগুলো আছে, গোলাকার যে এটা আছে, রূপটা আছে, এইটার ভেতরটা থাকে একটু ফাঁকা। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, এই যে ফাঁকা, এই যে ফাঁকা থাকবে, বিসর্গের বৃত্তগুলোর মাঝখানে থাকবে ফাঁকা। কিন্তু দেখতে একই রকম কুলনের এই যে বৃত্তগুলো, এই বৃত্তগুলো কিন্তু থাকবে ভরাট করা। এটা অবশ্যই এটা ভরাট করা থাকবে, খেয়াল করতে হবে। তাইলে বাংলা একাডেমি আমাদেরকে বলে দিয়েছি কোনটা বিসর্গ ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ বিসর্গ শব্দের শেষে আমরা বিসর্গ ব্যবহার করতে পারবো না। তার মানে হচ্ছে, আমি একটু মুছে দেই, আমি লিখে দিলাম শব্দের শেষে বিসর্গ থাকবে না, থাকবে না বা ব্যবহার করা যাবে না। তবে শব্দের মাঝে যদি কোনো বিসর্গ থাকে সেটাকে কিন্তু আবার বাদ দেওয়া যাবে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার উচ্চারণ বিভ্রাট হবে। নিয়মটা হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না, কিন্তু শব্দের মাঝখানে যদি কোনো বিসর্গ থাকে সেটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। তুমি দেখো, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। শব্দটা লিখলাম আমি অন্তঃস্থিত, খেয়াল করো, এখানে যদি তুমি বিসর্গটা বাদ দাও তাহলে তোমার উচ্চারণ বিভ্রাট হবে। সেই জন্য বলে দিয়েছে যে শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না, কিন্তু কি হবে? শব্দের মাঝখানে যদি কোনো বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গকে বাদ দেওয়া যাবে না। তাহলে শব্দের শেষে বিসর্গ থাকবে না কোন জায়গায়? দেখো, আমরা একসময় এই শব্দগুলো লিখে আমরা একটা বিসর্গ ব্যবহার করতাম। এই যে প্রধানত, এক সময়ে, মূলত, কার্যত। প্রধানত, মূলত, কার্যত, পুনশ্চ, সাধারণত, এই যে শব্দগুলো লিখে আমরা একটা বিসর্গ দিতাম, সেই বিসর্গটা নিয়ম অনুসারে আর কি করা যাবে না? অবশ্যই ব্যবহার করা যাবে না। তাইলে শব্দের শেষে বিসর্গ থাকবে না। তাইলে নতুন রূপে আমরা কি লিখব? তাইলে তুমি দেখো, আমরা প্রধানত লিখব নতুনভাবে প্রধানত। এখানে বিসর্গ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি ইচ্ছা করলেও দিতে পারবো না, কারণ আমাকে বলেই দেওয়া হয়েছে যে শব্দের শেষে কি থাকবে না? বিসর্গ থাকবে না। তাহলে মূলত, কার্যত, পুনশ্চ, সাধারণত। বিসর্গ কিন্তু কোলন তো নয়, কোলন দেওয়া যাবে না। কোলন কোথায় আমরা ব্যবহার করব সেটা আমরা একটু দেখিয়ে দিব, যদিও নিয়মের মধ্যে আজকে আলোচনা করার বিষয় নয় সেটি। আমি শুধুমাত্র কোলন এবং বিসর্গের পার্থক্যটা তোমাদেরকে একটু জানাবার চেষ্টা করেছি প্রথমে। সেটা হচ্ছে যে বিসর্গ এর বৃত্তগুলোর মাঝখানে ফাঁকা থাকে, আর কোলনের বৃত্তগুলো থাকে ভরাট করা। ক্লিয়ার? দুটো দেখতে প্রায় কাছাকাছি, কিন্তু একটার ভিতরটা ফাঁকা, একটার ভিতরটা পরিপূর্ণ। এটা একটু মনে রাখবে। আর শব্দের শেষে আমাদের বিসর্গ ব্যবহার করার কোনো সুযোগ নাই। তবে শব্দের মাঝখানে যদি কোনো বিসর্গ থাকে সেটাকে বাদ দেওয়া যাবে না, কারণ এটা বাদ দিলে তোমার উচ্চারণ বিভ্রাট হবে, শব্দের অর্থের পার্থক্য হবে, শব্দের ব্যবহারের ক্ষেত্রে আমাদের জটিলতা সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমরা এই যে কোলন কোথায় ব্যবহার করি? তুমি দেখো, কোলন আমরা যে কোনো কিছু লেখার পরে, যেমন আমরা এরকম লিখি যে বাক্য গঠন অনুসারে লিখলাম যে গঠনানুসারে বাক্য 3 প্রকার। দাঁড়ি, তারপরে আমরা লিখি যথা, এরপরে কোন চিহ্নটা ব্যবহার করি? এটা শেখার জন্য, এটা নিয়মের আলোচনা করবো না, জাস্ট একটু তোমাদেরকে শিখালাম যে দেখো, যথা লেখার পরে আমরা কি দেই? আমরা যেটা করি সেটা হচ্ছে, সকল ক্ষেত্রে আমি দেখেছি, সকল ক্ষেত্রে যথা লেখার পরে আমাদের শিক্ষার্থীরা
আমাদের শিক্ষার্থীরা এই কাজটা করে। তুমি খেয়াল করো, ওরা দিয়েছে কে? প্রথমে ওরা কিন্তু বিসর্গ লিখলো, তারপরে একটা ড্যাশ চিহ্ন দিল। বিসর্গ ড্যাশ বলে কোনো চিহ্ন আমাদের বিরাম চিহ্নে নাই, আমাদের আছে কি কোলন ড্যাশ। তাহলে তোমাকে কোলন ড্যাশ দিতে হবে। তাহলে খেয়াল করো, কোলন কোনটা? কোলন হচ্ছে, আমি আগেই বলেছি, কোলনের বৃত্তগুলো থাকবে ভরাট করা, কোলনের পরে তুমি ড্যাশ, কোলন ড্যাশ, বিসর্গ ড্যাশ নয়। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষার্থীরা, অনেক শিক্ষিত বা সচেতন মানুষকেও দেখেছি, এটা সচেতনভাবেই হোক অথবা অবচেতনভাবেই হোক, তারা কি করেন, এটা বিসর্গের সাথে একটা ড্যাশ দিয়ে সেটাকেই কোলন ড্যাশ বলে চালাবার চেষ্টা করেন। কিন্তু আমি আগেই বলেছি যে কোলন এবং বিসর্গের মধ্যে আকৃতিগত, প্রকৃতিগত, নামগত অনেক পার্থক্য আছে। এটা বিসর্গ একটা ব্যঞ্জন বর্ণ, স্বতন্ত্র ব্যঞ্জন বর্ণ, কিন্তু কোলন একটা বিরাম চিহ্ন। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আবার আমরা লিখি যে যেমন, তোমরা যখন অনেক কিছুর উদাহরণ দিতে থাকো তখন তোমরা যেমন লেখো। যেমন লেখার পরে আমরা কোন চিহ্নটা দিব? আমরা হয় কোলন ব্যবহার করব, শুধু কোলন, অথবা ড্যাশ, শুধু ড্যাশ। আর যদি বলো স্যার অনেক দিনের অভ্যাস হয়ে গেছে, আমরা কি করব, সেক্ষেত্রে কোলন ড্যাশ ব্যবহার করতেই পারো, তবে বিসর্গ ড্যাশ নয়। সবচেয়ে ভালো হয় এই যে আমি যথা লিখলাম, যথা লেখার পরে একটা ড্যাশ বা হাইফেন দিয়ে আমি লিখতে পারি। আবার যদি কেউ মনে করে যে আমি যথার পরে কোনো চিহ্ন না দিয়ে আমি এটা কমা দিব, কমা দিয়েও কিন্তু লেখা যেতে পারে। কিন্তু কোনোভাবেই কিন্তু সেই চিহ্নটিকে, এই চিহ্নটিকে বিসর্গ ড্যাশের মতো লেখার কোনো সুযোগ নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কি বলতে চেয়েছি। আমি বলতে চেয়েছি যে বিসর্গ এবং কোলনের মধ্যে যে পরিচয়গত যে পার্থক্যটা আছে, হ্যাঁ, সেটাকে আমাদেরকে আগে চিনতে হবে এবং সেই মোতাবেক আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা 2 নম্বর নিয়মটাতে যাই। এটা খুবই ইন্টারেস্টিং একটা নিয়ম। তোমরা দেখো, আমরা যারা মুসলমান ছেলে অথবা মেয়ে, মুসলমান ছেলে অথবা মেয়ে, আমরা ধর্মীয় রীতি অনুযায়ী, হ্যাঁ, অনেক ক্ষেত্রে পদের কারণেও হয়, ধর্মীয় রীতি অনুযায়ী আমরা নামের আগে লিখি মুহাম্মদ, মুহাম্মদ। আবার মেয়েরা লেখে মুসাম্মত বা মুসাম্মত, ওরা যেভাবেই লিখে। যারা ডাক্তার তারা লেখেন ডাক্তার, যারা ডক্টরের ডিগ্রি গ্রহণ করেন তারা লেখেন ডক্টর। তাহলে খেয়াল করো, আমি 4টা শব্দ লিখলাম এখানে, তোমরা নিশ্চয়ই আমার বোর্ডটা দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখো, আমি ধর্মীয় কারণে আমার নামের আগে আমি লিখছে মুহাম্মদ, মেয়েরা লিখছে ধর্মীয় কারণে মুসাম্মত। এটা আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি ছ দিয়েও লেখে কেউ কেউ। যারা ডাক্তার তারা ডাক্তারকে এরকম লিখেন ডাক্তার, যারা ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন তারা লেখেন ডক্টর। এই যে পূর্ণাঙ্গ শব্দগুলো, এই পূর্ণাঙ্গ শব্দগুলোকে আমরা যখন সংক্ষিপ্ত করে লিখব, যেমন আমার নামের আগে আমি লিখি মোহাম্মদ হোসেন কবির, তাহলে তুমি দেখো আমি এখানে কিন্তু আমার মোহাম্মদকে আমি এখানে সংক্ষিপ্ত করে দিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডটা? ওকে, তুমি দেখো এখানে মোহাম্মদকে আমি সংক্ষিপ্ত করে এরকম লিখছি। এটা বাংলাদেশের প্রায় অনেক মানুষই, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এই কাজটাই করে, তারা মোহাম্মদকে সংক্ষিপ্ত করে এটা লিখছে। আবার মুসাম্মদকে কে এরকম মেয়েদের নাম আমরা দেখেছি যে মুসাম্মদকে সংক্ষিপ্ত করে লিখে এরকম, এটা কিন্তু আমি শুদ্ধটা লিখেছি। আমরা কিন্তু একসময় কি করতাম, এরকম লিখতাম। তারপরে মুসা লিখে পারভিন আক্তার, হ্যাঁ, কোনো কোনো মেয়েদের, সরি, কারোর নামের সাথে মিলে গেলে অন্যদিকে নেবার কোনো সুযোগ নাই। এই যে মুসাম্মদকে আমরা সংক্ষিপ্ত করে লিখলাম মুসা, লিখে আমি কি দিলাম, একটা বিসর্গ দিলাম। ওকে, খেয়াল করো। তারপরে যারা ডাক্তার তারা কি করেন, ডাক্তারকে ডা লিখে সংক্ষিপ্ত করে এরকমভাবে লিখেন। যারা ডক্টর তারা ডক্টরকে সংক্ষিপ্ত করে
ড লিখে তারে লিখেন ডক্টর, এরকম তুমি খেয়াল করো। তাহলে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ এই, তুমি দেখো আমি আমার নামকে আমি সংক্ষিপ্ত করে লিখলাম, মোহাম্মদকে মো, মোসাম্মদকে মোসা, ডাক্তারকে ডা, ডক্টরকে ড। আমি এর পাশে কি দিলাম, কি দেওয়া উচিত, কি দেওয়ার কথা বলা আছে বাংলা বানানের নিয়মে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি কিন্তু আগের নিয়মটাতে তোমাদেরকে বলেছি যে শব্দকে শব্দের শেষে, এটা সংক্ষিপ্ত হোক অথবা বিস্তৃত হোক, কোনো শব্দের শেষে কিন্তু বিসর্গ দেওয়ার সুযোগ নাই। এটা বাংলা একাডেমি আমাদেরকে একেবারেই নিষেধ করে দিয়েছে। তো সুতরাং আমি এখানে সংক্ষিপ্ত করলাম, সেখানে কিন্তু বিসর্গ তো দিতেই পারছি না, দিতে পারবো না। তাইলে আমাদেরকে কি দিতে হবে, এই যে বিসর্গ দেওয়া যাবে না, বিসর্গ আমি ওমিট করে দিলাম, এই যে বাদ, যেহেতু বিসর্গ ব্যবহারের নিষেধাজ্ঞা আছে। ওকে, কি দিব, আমরা বিসর্গ না দিতে পারলে নিশ্চয়ই কেউ কেউ এরকমটা করেন, পুলন ব্যবহার করেন। বানান সংক্ষিপ্ত করার পরে বা বিস্তৃত করার পরেও কিন্তু শব্দের শেষে, সংক্ষিপ্ত করার পরে তো নয়ই, কুলন ব্যবহারের কোনো নিয়ম নাই। বিরাম চিহ্নের যে ব্যবহার রয়েছে, সেই বিরাম চিহ্নের ব্যবহারের মধ্যে কিন্তু কুলন এভাবে ব্যবহার করা যায় না। অ্যাকচুয়ালি বাংলা একাডেমি আমাদেরকে যে নিয়মটা বাতলে দিয়েছে, বলে দিয়েছে, সেটা হচ্ছে যে বানান সংক্ষিপ্তকরণ রীতিতে শব্দের শেষে 2 ফুটার পরিবর্তে, এইগুলাকে, এই কুলনটাকে বাংলা একাডেমি 2টা ফুটা ধরেছে। যেহেতু কুলন ব্যবহার করা যাচ্ছে না, তাইলে আমরা এটা কি ব্যবহার করছি, কি হিসাবে ব্যবহার করছি, 2টা ফুটা দিয়ে দিচ্ছি। তো সেখানে তারা বলে দিয়েছে যে বানান সংক্ষিপ্তকরণ রীতিতে শব্দের শেষে 2 ফুটার পরিবর্তে 1 ফুটা ব্যবহৃত হবে। মনে থাকবে নিশ্চয়ই। অর্থাৎ আমি যখন যেই শব্দটাকে সংক্ষিপ্ত করব, সেই শব্দটাকে সংক্ষিপ্ত করার পরে যদি আমাকে ডট ব্যবহার করতে হয়, ডট, তাইলে আমাকে একটা ডট বা একটা ফুটা ব্যবহার করতে হবে। এটা নিশ্চয়ই মনে থাকবে। তাইলে খেয়াল করো, আমি এই যে এখানে 2টা ফুটা, যেটাকে আমরা কুলন হিসাবে বলি, সেখানে যে 2টা ফুটা দিলাম, সেই 2টা ফুটা কিন্তু আর ব্যবহার করা যাচ্ছে না। তাহলে আমি কয়টা ফুটা ব্যবহার করব, একটা। তাহলে তুমি দেখো, মৌলিকে মোহাম্মদকে আমি সংক্ষিপ্ত করেছি, করে আমি কি করেছি, একটা ফুটা নিয়ম অনুসারে দিয়েছি। মোসাম্মদকে সংক্ষিপ্ত করে মোসা লিখে আমি কি দিয়েছি, একটা ফুটা ব্যবহার করেছি। ডাক্তারকে আমি সংক্ষিপ্ত করেছি, সংক্ষিপ্ত করে আমি কি লিখেছি, ডা লিখে আমি একটা ফুটা দিয়েছি। ডক্টরের ডিগ্রি যারা নেন, এই ডক্টরকে আমি সংক্ষিপ্ত করেছি, সংক্ষিপ্ত করে কি করেছি, ড লিখেছি, ড দিয়ে একটা ফুটা আমি ব্যবহার করেছি। অর্থাৎ তুমি যেখানেই বানানকে সংক্ষিপ্তকরণ করো, সংক্ষেপ করো, সেইখানেই যদি তোমাকে এটাকে সংক্ষেপ বুঝায় যে একটা শব্দকে তুমি সংক্ষিপ্ত করে ফেলেছ, তখন তোমাকে একটা ফুটা দিয়েই কিন্তু সেটা বুঝাইতে হবে। এটাকে 2টা ফুটা দেওয়া যাবে না। এখানে বিসর্গ তো ব্যবহার করা যাবেই না, কুলনও ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাহলে নিয়মটা মনে থাকবে। প্রথম নিয়মটা ছিল শব্দের শেষে বিসর্গ থাকবে না, কিন্তু শব্দের মাঝখানে যদি কোনো বিসর্গ থাকে, সেটাকে কোনোভাবেই কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই। তাতে কি হবে, যদি তুমি বাদ দিয়ে দাও, শব্দের মাঝখানে যেটা আছে সেটা বাদ দিলে তোমার উচ্চারণ বিভ্রাট হবে। তো শব্দের উচ্চারণ যদি ভুল হয়, স্বাভাবিক কারণে তার অর্থ ভুল হবে, তোমার ব্যবহারের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে, তোমার বাক্য অশুদ্ধ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে বানান সংক্ষিপ্তকরণ রীতিতে শব্দের শেষে 2 ফুটার পরিবর্তে 1 ফুটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে তুমি নিয়মটা যদি এরকম মনে রাখো, তুমি লিখবা কিন্তু এরকম ভাবে, এই যে এটাকে তুমি সংক্ষিপ্ত করে দিতে পারো। এটা এই 5টা লেখার কোনো দরকার নাই, এটা তোমাদেরকে বোঝাবার জন্য আমি লিখেছিলাম। এই 5টা লেখার দরকার নাই। তুমি এখানে 1 ফুটা, এই যে ফুটাগুলো এখন না দিয়ে তুমি এরকমভাবে লিখে, এর বিসর্গ দিয়ে লিখিবা অথবা ফুটা দিয়ে লিখো, যাই লেখো। এইটা ধরো আমি ফুটা দিলাম অথবা কোলন দিলাম, এখানেও একটা কোলন দিলাম, এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ, এটাও অশুদ্ধ। এটাকে আমি যখন শুদ্ধ রূপটা লিখব, তখন আমি কি লিখব, এই যে একটা ফুটা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বোর্ডটা দেখা যাচ্ছে? ওকে। তাহলে দেখো, এই যে আমি এখানে মশা লিখলাম, লিখে আমি কয়টা ফুটা দিলাম, একটা ফুটা দিলাম।
আমি ডাক্তার লিখলাম, ডাক্তার লিখে আমি কয়টা ফুটা দিব? একটা ফুটা দিব। তারপরে আমি ডক্টর লিখবো, ডক্টর লিখে আমি কয়টা ফুটা দিব? একটা ফুটা দিব। এগুলো একটু মনে রাখতেই হবে। আমাদের ভাষাকে যদি আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে ব্যবহার করতে চাই, লিখতে চাই, আমার বাক্যকে যদি শুদ্ধ করতে চাই, আমি যদি পরীক্ষায় ভালো নম্বর পেতে চাই, তাহলে আমাকে শুদ্ধ রূপটা শিখতে হবে। সেই শুদ্ধ রূপটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর ব্যবহার করতে হলে তোমাকে এই নিয়মগুলো একটু জানতে হবে। নিয়মগুলো কিন্তু খুবই সহজ এবং তুমি চাইলে এগুলো অনেক দিন তোমার মনে থাকবে। সহজ নিয়ম। আজকের প্রথম নিয়মটা আমি আবারও বলি, শব্দের শেষে কি থাকবে না? বিসর্গ থাকবে না। তবে শব্দের মাঝখানের বিসর্গটা কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নাই, সেক্ষেত্রে উচ্চারণ বিভ্রাট হবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে বানান সংক্ষিপ্তকরণ রীতিতে শব্দের শেষে 2 ফুটার পরিবর্তে 1 ফুটা ব্যবহৃত হবে। 2টা ফুটা দেওয়া যাবে না, বিসর্গ দেওয়া তো যাবেই না, কোলনো দেওয়ার কোনো স্কোপ নাই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খেয়াল করো উদাহরণগুলো তোমরা সেভাবে একটু পরীক্ষায় যদি আসো বা লিখো, সেক্ষেত্রে তোমরা এভাবে লিখতে পারো। আর জানার জন্য তো আমাদেরকে লিখতে হবে, শিখতেই হবে। ওকে, তাহলে আমরা তৃতীয় নিয়মটাতে আজকে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো রাস্তাঘাটে চলাফেরা করো, স্বাস্থ্যবিধি মেনেই তোমরা রাস্তায় চলাচল করো। আমিও যাই, মাঝে মাঝে বাজারে যাই, আমি ব্যাংকেও যাই। খেয়াল করো আমি কোন কোন ব্যাংকে যাই। আমি অতি সম্প্রতি সোনালী ব্যাংকে গিয়েছিলাম, অতি সম্প্রতি আমি গিয়েছিলাম রূপালী ব্যাংকে এবং খুব কাছাকাছি সময়ে গিয়েছি পূবালী ব্যাংকে। আমি 3টা ব্যাংকে কিন্তু গত 1 সপ্তাহে আমার যেতে হয়েছে। তো তোমরাও নিশ্চয়ই ব্যাংকে না গেলেও হয়তো তোমরা কেউ কেউ যাও, আর যদি না যাও তাহলে কিন্তু ব্যাংকের পাশের রাস্তা দিয়ে যাও, হয়তো মাঝে মাঝে সাইনবোর্ডের দিকে তাকাও যে এখানে একটা সোনালী ব্যাংক আছে, একটা রূপালী ব্যাংক আছে, একটা পূবালী ব্যাংক আছে। এরকম ব্যাংকের সাইনবোর্ড কিন্তু তোমাদের নজরে পড়ে, নিশ্চয়ই অনেকের পড়েছে না? অবশ্যই পড়েছে। সেই সাইনবোর্ডগুলোতে তোমরা কি দেখতে পাও? যেমন ধরো আমি সোনালী ব্যাংকে যাই, আমি সোনালী ব্যাংকের সাইনবোর্ডে দেখতে পাই সোনালী ব্যাংক। আমি পূবালী ব্যাংকের সাইনবোর্ডে দেখতে পাই পূবালী ব্যাংক। আমি রূপালী ব্যাংকের সাইনবোর্ডে দেখতে পাই রূপালী ব্যাংকের বানানটাতে এখন তার একটা পরিবর্তন নিয়ে আসছে, আগে এরকম ছিল। এই যে রূপালী ব্যাংক। এই যে 3টা ব্যাংকের সাইনবোর্ড, আমি ব্যাংকে যাই 3টা ব্যাংকে, আবার সাইনবোর্ড তো দেখি। এই ব্যাংকের পাশাপাশি অনেক সাইনবোর্ড আমাদের নজরে পড়ে, কিন্তু কেন আমি এই 3টা ব্যাংকেরই নাম লিখলাম? কারণ এই 3টা ব্যাংকের নামের সাথে আমাদের বাংলা একাডেমির একটা নিয়মের খুব চমৎকার মিল আছে। আমরা এই মিলটা আলোচনার জন্যই কিন্তু তোমাদের সামনে আমি ব্যাংকের নামগুলো উল্লেখ করেছি। তুমি খেয়াল করো, সোনালী ব্যাংক একটা প্রতিষ্ঠানের নাম, পূবালী ব্যাংক একটা প্রতিষ্ঠানের নাম, রূপালী ব্যাংক একটা প্রতিষ্ঠানের নাম, আর্থিক প্রতিষ্ঠান এগুলো। তাহলে খেয়াল করো, এই যে তুমি দেখো আমি এই শব্দটা এবং এই শব্দটা সোনালী, পূবালী, রূপালী, এটা হওয়ার কথা। যাই হোক, ওরা এবার এটা লিখেছে, তারপরে বোর্ডটা কি দেখা যাচ্ছে? ভেরি গুড। তো তুমি দেখো এখানে এটা তো অবশ্যই ভুল। খেয়াল করো, যেহেতু আলী শব্দটি বিদেশি শব্দ, আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম যে বিদেশি শব্দের বানানে কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রস্বইকার দিয়েই লিখি। তো আলী যেহেতু বিদেশি শব্দ, আরবি ভাষার শব্দ, সেহেতু এটা রস্বইকার হবে। এখানে সোনালী লিখলে আলী হবে রস্বইকার দিয়ে। কিন্তু প্রশ্ন জাগে যে স্যার, যেহেতু এটা প্রতিষ্ঠান, তোমরা খেয়াল করবে যদি প্রতিষ্ঠানের নাম হয় তাহলে যে নিয়মটা বাংলা একাডেমি আমাদেরকে মানতে বলেছে, শিখতে বলেছে, আমাদেরকে ফলো করতে বলেছে, সেই নিয়মটার ক্ষেত্রে শুধু নিচে বলা ছিল যে কোনো ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নাম যদি হয় তাহলে এই নিয়মটা প্রযোজ্য হবে না। তাহলে এই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে আলী প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রস্ব ইকার হবে, আলী। তাহলে খেয়াল করো, আমার সোনার সাথে কি আছে? আলী আছে, তাহলে আলীতে কি হবে? রস্বইকার হবে। পূবের সাথে কি আছে? আলী, আলীর সাথে কি হবে? রস্বইকার হবে।
রূপের সাথে কি আছে, বা রূপার সাথে রূপ বা রূপা, আলী, রূপালী, এই আলী আছে। তাহলে আলী, এই যে প্রত্যয়, প্রত্যয় কোথায় বসে তোমরা জানো, প্রত্যয় সবসময় শব্দের শেষেই কিন্তু বসে। তো আমাদের এই যে শেষের যে প্রত্যয়টা, আলী প্রত্যয়টা, এই প্রত্যয়টাকে আমরা লিখব রস্বইকার দিয়ে। কিন্তু মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম হয়, ওই প্রতিষ্ঠান অথবা ওই ব্যক্তি তিনি তার নামটা যেভাবে লিখেছেন সেই নামটাকে কিন্তু আমাদের পরিবর্তন করা যাবে না, অথবা ওই নামে, ওই ব্যক্তির নামের উপরে অথবা ওই প্রতিষ্ঠানের নামের উপরে আমাদের এই নিয়মটা কিন্তু প্রয়োগ করা যাবে না। নিয়মটা কি, শব্দের শেষের অর্থাৎ আলী প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হবে, এটা ফলো করা যাবে না। সোনালী ব্যাংক একটি রেজিস্টার্ড আর্থিক প্রতিষ্ঠান, পূবালী ব্যাংক একটি রেজিস্টার্ড আর্থিক প্রতিষ্ঠান, রূপালী ব্যাংক একটি রেজিস্টার্ড আর্থিক প্রতিষ্ঠান। যদি কারোর নাম থাকে মিতালি চক্রবর্তী, মিতালি বোস বা মিতালি সেন, তাহলে মিতালি যদি তিনি তার নামটি দীর্ঘইকার দিয়ে লেখেন, ম রস্বইকার তোয়াকার ল দীর্ঘইকার দিয়ে লেখেন, তাইলে আমি ওই ব্যক্তির নামটি কোনোভাবেই রস্বইকার দিয়ে লিখতে পারবো না। এখানে আমাদেরকে বাংলা একাডেমি সেটা নিষেধ করে দিয়েছে। তাইলে বাংলা একাডেমি নিয়মটা কি দাঁড়ালো, আলী প্রত্যয়যুক্ত শব্দে আমরা কি লিখব, রস্বইকার লিখব। কিন্তু যদি কোনো ব্যক্তির নাম হয় অথবা প্রতিষ্ঠানের নাম হয়, তাহলে এই নিয়মটি তাদের বেলায় প্রযোজ্য হবে না। তাইলে আমরা খেয়াল করো, আমাদের বাংলা বিষয়ে খুব বেশি জায়গায়, কোনো জায়গায় বলা যায় সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক এই প্রতিষ্ঠানের নাম কিন্তু আসে না, কারণ আমাদের সাথে ডেবিট ক্রেডিটের কোনো সম্পর্ক নাই, অর্থের সাথে আমাদের বাংলা সাহিত্যের কোনো সম্পর্ক নাই, বা কোনো জায়গায় অর্থের বিষয়টি আসে না বলেই কিন্তু ব্যাংকের নামগুলো আসে না। যেহেতু আসে না, আমরা যখন আলী প্রত্যয়যুক্ত শব্দগুলা পাব, সেই শব্দগুলোকে আমরা কিভাবে লিখব, অবশ্যই রস্বইকার দিয়ে আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? তো আমরা যখন সোনালী লিখব, তাহলে আমরা কিভাবে লিখব, তাহলে খেয়াল করো, আমি মুছে দিলাম। আমরা যখন সোনালী লিখব, আমরা কিন্তু এই সোনালীকে রস্বইকার দিয়েই লিখব, যেহেতু নিয়মে বলে দিয়েছে। আমরা যখন পূবালী, আমরা যখন রূপালী, আমরা যখন মিতালি, আমরা যখন গীতালি, আমরা লিখব চৈতালি, আমরা লিখব হেয়ালি, আমরা লিখব খেয়ালি। এই যে শব্দগুলো আমরা লিখব, সেগুলোকে আমরা লিখব কিভাবে, অবশ্যই লিখব রস্বইকার দিয়ে। তোমরা খেয়াল করো, এখানে বানানগুলোতে একটা জায়গায় আমি একটু তোমাদেরকে জাস্ট বলে রাখছি, এই যে পূবালী ব্যাংকের বানানটা তোমরা খেয়াল করে থাকবে, তারা পূবালী বানানটা কিন্তু এভাবে লিখছে। এখানে কিন্তু দুটো ভুল আছে, খেয়াল করো। প্রথম ভুলটা হচ্ছে, যেহেতু প্রতিষ্ঠান সেখানে তো আমরা শুদ্ধ করতে পারবো না, যেহেতু এটা রেজিস্টার্ড হয়ে গেছে। পূবালী যদি আমরা শুদ্ধ করে, এই শব্দটাকে আমরা শুদ্ধ করে লিখতে যাই, তাইলে আমাদেরকে অবশ্যই দুইটা ভুল শুদ্ধ করতে হবে। কি শুদ্ধ করতে হবে? এক, পূবালীতে পয়ের নিচে দীর্ঘকার হবে না, কারণ এই শব্দটা যদিও পূর্ব থেকে পূর্ব সংস্কৃত শব্দ, এটাকে পরিবর্তন করা যাবে না, কিন্তু পূব তদ্ভব শব্দ, এটা পরিবর্তন হয়ে গেছে। পূব, এই তদ্ভব শব্দগুলো কিন্তু একেবারেই পরিবর্তনশীল, যেহেতু পরিবর্তন হয়ে আসছে, এই জন্য বানানেও কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। এই যে পূব রস্যকার দিয়ে, তাইলে পূবালী বানান তো পূর্ব থেকে আসে নাই, আসছে পূব থেকে, পূব যোগ আলী, পূবালী। তাইলে এখানে পয়ের নিচে কি হবে? অবশ্যই হবে রস্যকার, এটা তোমাকে মনে রাখতে হবে। আর আলী প্রত্যয় থাকলে ওই শব্দগুলোতে হওয়ার কথা ছিল রস্যকার, যদিও প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা সেভাবে রেজিস্ট্রেশন করেছে, নিবন্ধন করেছে সরকারের কাছে, সেই জন্য তাদের নামটা আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমাদের সামনে যদি এই ধরনের কোনো শব্দ চলে আসে, তাহলে আমাদেরকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমাদেরকে বানানটা শুদ্ধ করে শিখতে হবে, শুদ্ধ করে লিখতে হবে। তাইলে খেয়াল করে, আমরা আজকে তিনটা নিয়ম কিন্তু আলোচনা করেছি। এক, প্রথম নিয়ম ছিল শব্দের শেষে বিসর্গ থাকবে না, তবে শব্দের মাঝখানে কোনো বিসর্গ বাদ দেওয়া যাবে না, দিলে উচ্চারণ ভুল হবে, প্রয়োগ ভুল হবে, অর্থের পরিবর্তন হবে। দ্বিতীয় নিয়মটা ছিল বানান সংক্ষিপ্তকরণ রীতিতে শব্দের শেষে কি হবে না, শব্দের শেষে 2 ফোঁটা ব্যবহার করা যাবে না, 1 ফোঁটা ব্যবহার করতে হবে। সেটা আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। ওকে,
3 নম্বর নিয়মটা হচ্ছে আলিফ প্রত্যয়যুক্ত শব্দে অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। যদি কোনো ব্যক্তির নাম অথবা কোনো প্রতিষ্ঠানের নাম যদি হয় সেক্ষেত্রে হয়তো এটা পরিবর্তন করা যাবে না বা এই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না, ইমপ্লিমেন্ট করা যাবে না। কিন্তু এছাড়া যত জায়গায় আলিফ প্রত্যয়যুক্ত আমরা শব্দ পাবো সব জায়গায় কিন্তু আমরা অবশ্যই হ্রস্ব ইকার দিয়ে কিন্তু আমাদেরকে লিখতে হবে। অবশ্যই খেয়াল করতে হবে, আমরা যখন শব্দ লিখি শব্দ লেখার ক্ষেত্রে আমাদেরকে চিহ্নগুলো একটু চিনতে হবে, আমরা বর্ণগুলো একটু ভালোভাবে স্বতন্ত্রভাবে চিনতে হবে যে আমাদের বর্ণগুলো কী। হ্যাঁ, আমাদের এই বিসর্গের সাথে কোলন মেলানো যাবে না, ডটের সাথে কোলনকে মেলানো যাবে না, সেটা আমি আজকে আলোচনা করেছি। কোথায় রস্যকার হবে কোথায় দীর্ঘকার হবে সেটাও কিন্তু আমরা আগেই বলেছি। আসলে আমাদের বানানের বেজ যে নিয়মটা, মূল যে নিয়মটা, সেটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে যেই শব্দগুলো আমাদের ভাষায় আসছে সেই শব্দগুলোর বানান একেবারেই অপরিবর্তিত থাকবে, এটা কোনোভাবেই কিন্তু পরিবর্তন করা যাবে না। যেমন একটা শব্দ আমি বলেছি পূর্ব, এটা সংস্কৃত শব্দ, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই, তুমি এটাকে রস্যকার দিয়ে লেখার কোনো স্কোপ নাই, লেখলে এটা ভুল হবে। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 3টা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং এগুলা অনেকটাই আমাদের জন্য শিক্ষণীয়। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্লাসে নম্বর পাওয়ার জন্য নয়, আমরা যদি এর পরেও কোনো জায়গায় ভালোভাবে লিখতে যাই, পড়তে যাই বা শুদ্ধ করতে চাই, ভালো নম্বর পেতে চাই, ভালো চাকরি পেতে চাই, ভালো বাক্য গঠন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই নিয়মগুলো একটু ফলো করতে হবে। আমি ইচ্ছে করলেই শব্দের শেষে বিসর্গ দিতে পারবো না, আমি ইচ্ছে করলেই শব্দকে সংক্ষিপ্ত করে 2টি ডট বা 2টি ফোঁটা ব্যবহার করতে পারবো না, একটা করতে হবে। আমি ইচ্ছা করলেই আলিফ প্রত্যয়যুক্ত শব্দগুলোতে আমি দীর্ঘ ইকার দিতে পারবো না। তো আমি আশা করছি তোমরা এই নিয়মগুলো একটু পড়বে, শিখবে, জানবে। তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও একটু জানাবার চেষ্টা করবে, তাতে আমাদের ভাষার যে অভ্যন্তরীণ যে সৌন্দর্য সেটা কিন্তু টিকে থাকবে। এবং আমরা যদি আমাদের ভাষার সৌন্দর্যকে বৃদ্ধির চেষ্টা না করি তাহলে কিন্তু অন্যেরা আমাদের ভাষাকে মর্যাদা দেবে না। এবং তোমরা জানো যে আমাদের ভাষা এমন একটি ভাষা যে ভাষার জন্যে সারা বিশ্বের একটিমাত্র রেকর্ড, ভাষার জন্য প্রাণ দেওয়ার রেকর্ড 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে, সেটা কিন্তু আমাদের এই দেশের মানুষেরা দিয়েছে শুধুমাত্র আমাদের এই মজার ভাষাটি, মায়ের ভাষার জন্য। সুতরাং এই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3টে নিয়ম তোমরা ভালো করে শিখবে এবং জানবে সেই প্রত্যাশা রাখছি। তোমরা যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখলে, শুনলে, তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।